নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যর জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করল জলপাইগুড়ি পৌরসভা এবং ভানুভক্ত উদযাপন কমিটি। নেপালি ভাষায় তার গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। জলপাইগুড়ি শহরে নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানা ও আবগারি দপ্তরে আবেদন জানানোর পাশাপাশি নেশা বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আজ সকাল থেকে বৃষ্টি না হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠায় স্বস্তি মানুষদের। বৃষ্টি ভেজা দিনের থেকে রেহাই জলপাইগুড়িবাসীর। সপ্তাহের শেষে আজ শনিবার সকাল থেকেই বৃষ্টির দেখা মেলেনি। আকাশ ছিল মেঘলা, ফলে রোজকারের মতো আজকে বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে সাধারণ মানুষদের। যদিও সকালবেলা বৃষ্টি না থাকার জন্য শহর অঞ্চলে তেমনভাবে লোকের চলাচল দেখা যায়নি। পরে বেলা বাড়ার সাথে সাথে হালকা রোদের দেখা মিলেছিল। কমছে করলা নদীর জলও। রোদের দেখা মিলতেই সকলে নিজ নিজ কাজে কিছুটা হলেও এনার্জি নিয়ে ফিরছিল। তিস্তার বিভিন্ন এলাকায় এখনো হলুদ সতর্কতা জারি থাকলেও আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় জলস্ফীতির কোনো খবর নেই। তিস্তার মেখলিগঞ্জ এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় শনিবারও লাল সতর্কতা জারির পাশাপাশি তিস্তার দোমোহনীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে এদিন সকালে সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা গিয়েছে। আজও জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। যদিও আজ ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল 6টা এবং 7টায় জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। সকাল 6টায় 3038.60 এবং সকাল 7টায় 3029.02 কিউমেক জল ছাড়া হয়েছে। কিন্তু এদিন সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি জলপাইগুড়িবাসীর। সকাল থেকেই জেলা জুড়ে মেঘলা আকাশ। এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে পরেশমিত্র কলোনির করলা নদী সংলগ্ন এলাকায় বাসিন্দারা স্থায়ী নদীর বাঁধের দাবি জানান। আজও বাড়ির রাস্তায় জল জমে জলমগ্ন সাইকেল নিয়ে জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। বিগত এক মাসে এই এলাকায় 3 থেকে 4 বার জল ওঠার কারণে বাড়ির আসবাবপত্র জলে নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। চরম দুর্ভোগে বাসিন্দারা। বেশ কিছু পুরসভার পাশাপাশি আজও জলমগ্ন জেলার বিভিন্ন এলাকা। তবে প্রশাসন সমস্যা সমাধানে সর্বতোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর। এদিককার লোকগুলোর বেশি অসুবিধা। এই সাইডে তো প্রচণ্ড জল, নিচু জায়গা, এত জল ঢুকে করার বাইরে আর এদিকে পুরো হচ্ছে বাপ ভেঙে পুরো ধসে চলে আসছে। জল ঢুকে যাচ্ছে এত কাটে। কতবার জল উঠলো? এই 4বার 5বার হলো। 5বার? আপনাদের কি করতে হয়? উঠতে হয় নামতে হয়? উঠতে হয় নামতে হয়। জিনিসপত্র বাড়িতে নষ্ট হচ্ছে। এই যে বৃষ্টি তো অবরম হয়েই যাচ্ছে। আজকে তো কতদিন হয়ে গেল, 1 মাস তো কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাস তো হয়েই গেল বৃষ্টি হচ্ছে পুরো। এখনো জল আছে তো? জল আছে এখনো। বাড়িতে আমাদের বাড়িতে নেই, কিন্তু আশেপাশে বাড়িতে জল আছে। এই জল এখনো তো এদিকে যাতায়াত করা যায় না। আমরা ওদিক দিয়ে ঘুরে জলের মধ্যেই যাচ্ছি আসছি। এখনো জল আছে? তো কি হলে মানে বাতটা যদি হয় তাহলে ভালো হয়। তাই আবহাওয়া একটু ভালো হচ্ছে মানে, যদি আবার বৃষ্টি হলে আবার হবে জল। কি নাম আপনার? টুম্পা দে। হ্যাঁ, টুম্পা দে। কি জায়গাটার নাম কি? পরেশমিত্র কলোনি। কত নম্বর ওয়ার্ড? 25 নম্বর ওয়ার্ড। তিস্তা নদীতে মাত্রাতিরিক্ত জলস্ফীতিতে অসুবিধায় পড়েছে বাহিরচরের মানুষেরা। তাদের পাশে রয়েছে গ্রাম পঞ্চায়েত। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরচরে তিস্তা নদীতে ভাঙন কবলিত মানুষের পাশে রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় তিস্তা নদীতে মাত্রাতিরিক্ত জলস্ফীতি ঘটে। আর এতেই নদীর জলে গ্রাস করে নেয় একটি অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর।
এছাড়া নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এলাকার বহু মানুষের বাড়িঘর বলে দাবি। গ্রাম পঞ্চায়েত প্রধান সুফল সরকারের বক্তব্য, তিস্তা নদীর ভাঙা গড়ার খেলা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এপার ভাঙলে ওপারে বসতি স্থাপন করেন বাসিন্দারা, এভাবেই ওপার ভাঙলে এপারে চলে আসেন তারা। তবে যেখানেই তারা থাকুন না কেন, ওই এলাকার পড়ুয়াদের জন্য অবশ্যই নতুন বিদ্যালয় স্থাপন হবে। শিশুদের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় তার জন্য সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবে। এদিকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও ত্রাণ এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। শোনেন, যেহেতু এটা নদীমাতৃক এলাকা এবং তিস্তাস্তরী বুথটা 22 বুথ জিতেন পঞ্চায়েত আছে। এবার যেহেতু এখানে একটা স্কুল ছিল, আর তিস্তা যদি ভাঙা করার খেলা, যেহেতু এবার ভাঙে ওপার করে, যেহেতু ওপার ভাঙছে, হয়তো তিস্তা এই পাশে ওই চরের মধ্যেই আবার পুনরায় স্কুলটা স্থাপন হবে। স্থাপন হওয়ার পরে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে তো ওদের অন্য কোথাও জায়গা নেই, যেহেতু জায়গা নেই সেখানে ওরা মানুষ হবে বা ওইখানেই বসবাস করবে, ওইখানেই লেখাপড়া করবে। সেই কারণে আমার মতে ওই স্কুল যেহেতু ভেঙে গেছে, হয়তো আরও পশ্চিম দিকে অনেক জায়গা আছে, আরও অনেকটা পশ্চিম দিকে নিয়ে আসলে ওদের ভবিষ্যতে অনেক দিন টিকতে পারবে। অবশ্যই হয়। তাছাড়া ওইখানকার বাচ্চা কাচ্চাগুলো তার যদিও ভাঙে, বাচ্চা লোকজন তো ওইখানে আছে, যদি লোকজন থাকতে পারে তাহলে স্কুলটা এদিকে আনতে পারবে। স্কুলটা এদিকে নিয়ে আসলেই তখন বাচ্চারা পড়াশোনা করতে পারবে। আমি এটাই চাবো। আচ্ছা, তিস্তা নদী যেহেতু এত বড় একটা নদী এবং তার নদী, তিস্তা নদী কিন্তু ভাঙা গড়াই খেলা, আর যেহেতু ভাঙা গড়ার খেলার মধ্যে সবসময় চলে, আর ওই কারণেই আমি তো একটু আগে বললাম এপার ভাঙবে ওপার করবে। যদি ওইদিকে ভাঙে ওইদিকে থাকবে, দেখা ওইদিকে 10 বছর যদি থাকে, আবার 10 বছর এদিকে আছে। এবার 10 বছরের মধ্যে যদি কিছু টাকা সরকার অপচয় হয়, তথাপি তো কিছু ছেলে মানুষ হবে, মানে পড়াশোনা শিখবে। পড়াশোনা শেখার জন্য যদি সরকার কিছু অপচয় হয়, তথাপি ওইখানে একটা স্কুল রাখা উচিত। ত্রাণ মানে কি, আমরা যেহেতু 22 একটা বুথ আছে এবং 260টা মতো ঘর আছে। আচ্ছা, এই 260টা ঘরের জন্য আমরা তিরপল বা শুকনা খাবার, বাচ্চাদের বিস্কুট দাবি করেছিলাম, ওগুলো দিয়েছি। কিন্তু ওগুলো দেওয়ার পরেও আমাদের তিস্তা নদীর মধ্যে তাছাড়াও অনেক লোক বাস করে, আরও এই তিস্তা নদীর উপরে আরও 100 মতো ফ্যামিলি আছে, এবং তিস্তা নদী বাঁধের বাইরে দিয়ে আরও 200 মতো ফ্যামিলি আছে। এদের ব্যবস্থা যদি সরকার করে তাতে আমি উপকৃত হবো। এই ব্যাপার নিয়ে আমার কিন্তু বহুত চাপে আছি। কারণ কি, এই তিস্তার পাশ দিয়ে যারা বাস করে তাদের অনেকের ত্রিপালের প্রয়োজন, যেহেতু বাড়ি ঘরে জল উঠে থাকে। আর একটা ত্রিপাল হয় কি, যখন জল ওঠে তখন যেমন হয়তো বাদে ওইটা গরু বাছুর নিয়ে থাকতে পারবে, যে কারণে ওরা সবারই একটা পলিথিন দাবি আছে। মানে খাবার, যেমন যখন বন্যা হয় তখন তো শুকনা খাবারটা না হলেই চলে না, যে দেখা হলো ভাত রান্না করে খেতে পারছে না, এক বছর চিরা নিয়ে খেতে পারবে। ওই চিরা বা এই ত্রিপলের এগুলোর ব্যবস্থা করতে পারলে কিছুটা উপকৃত হয় লোক। আর এই জলটা তো সবসময় থাকে না, দেখা হলো 5-7 দিন থাকে, তারপর চলে যায়। ওই 5-7 দিনের জন্য এই ধরনের রিলিফটা দিলে আমি আমার অঞ্চলের প্রধান থেকে উপকৃত হই। আচার্য ভানুভক্তের 210তম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পুরসভা এবং ভানুভক্ত উদযাপন কমিটি। নেপালি ভাষার আদিকবি ভানুভক্তের 210তম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি পুরসভা। এদিন রেসকোর্স পাড়ায় অবস্থিত ভানুভক্তের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয়। উপস্থিত হয়েছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল, কাউন্সিলর দীনেশ রাউত সহ ভানুভক্ত উদযাপন কমিটির সদস্যরা। ভানুভক্তের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন চেয়ারপারসন পাপিয়া পাল, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত। এরপর নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়ে আলোচনা হয়। আজকে ভানুভক্ত আচার্যের আদিকবি ভানুভক্ত আচার্যের 210তম জন্মজয়ন্তী। আমরা ভাষা, ধর্ম এবং জাতি নির্বিশেষে সমস্ত ভাষা এবং সংস্কৃতি প্রেমী মানুষরা একত্রিত হয়ে ভানুনগরে স্থিত ভানুভক্ত আচার্যের মর্মবর্তী পাদদেশে একত্রিত হয়ে জন্মজয়ন্তী পালন করি প্রতি বছরের ন্যায় এবছর। আজকে ভানু জয়ন্তী উৎসব এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের যে মর্মর মূর্তিটি রয়েছে কবি ভানুভক্ত আচার্যর, তার পাদদেশে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছি। বিশিষ্ট কবি, অনুবাদক এবং লেখক ছিলেন। নেপালি ভাষার সর্বপ্রথম যে রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষার দুরূহ কঠিন ভাষা থেকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলবার জন্য সহজ সরল ভাষায় যিনি রামায়ণের মূল তাৎপর্যকে ব্যাখ্যা করেছিলেন, তিনি হলেন কবি ভানুভক্ত আচার্য। তাকে আদিকবি হিসাবে প্রসিদ্ধি লাভ দেওয়া হয় এবং তাকে সম্মান জানানো হয়। এটাই বলতে চাই যে আমাদের সরকারও সমস্ত ভাষাভাষীর ওপর শ্রদ্ধাশীল এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেমন সকল উৎসবে মিলিত হই, আজকে আমরা এই মর্মর মূর্তির পাদদেশে আমরা আবার সকলে একসঙ্গে মিলিত হয়েছি কবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে। এবং সারা বিশ্বের সাথে আজকে যার যত নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আজকে একটি গর্বের দিন, আনন্দের দিন।
সবজির দাম নিয়ন্ত্রণে আনতে মালবাজারের বিভিন্ন বাজারে টাস্কফোর্সের দল। শনিবার দৈনিক বাজার পরিদর্শন করল স্পেশাল টাস্কফোর্সের একটি দল। এদিনের এই পরিদর্শনে ছিলেন মালের ডেপুটি ম্যাজিস্ট্রেট দিলীপ বিশ্বাস, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত, মালবাজার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মাল মহকুমার ওদলাবাড়ি, ক্রান্তি সহ বিভিন্ন সবজির মান্ডি ও বাজার পরিদর্শন করেন আধিকারিকেরা। সবজি বাজারের দোকানদারদের কাছে সবজির দাম কত জেনে নেন আধিকারিকেরা। তবে কিছু কিছু সবজির দাম নিয়ে আধিকারিকেরা অসন্তোষ প্রকাশ করেন। একই বাজারে সবজির দাম বিভিন্ন দোকানে কম বেশি রয়েছে। পাশাপাশি পাইকারি বিক্রেতাদের কাছ থেকেও কাঁচামালের দাম দর জানেন আধিকারিকেরা। মালের ডেপুটি ম্যাজিস্ট্রেট দিলীপ বিশ্বাস বলেন, বিভিন্ন বাজারে আজ সবজির দাম যাচাই করা হয়। কিছু কিছু দোকানে সবজির দাম দরের মধ্যে পার্থক্য রয়েছে। আজ শুধু পরিদর্শন করে সবজির দাম দর জানা হলো এবং বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। আবার অভিযান করা হবে। তখন যদি সবজির দাম দরে গরমিল থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করলা 120 টাকা কেজি, আর কাঁচা লঙ্কা 100 টাকা কেজি। আমরা 3-4টা দোকান ঘুরে দেখছি যে আপনারা মনে হচ্ছে যে আপনাদের নিজের খুশি মতো চালাচ্ছেন। দোকানদার করতে পারে এই তো, আপনি 100 টাকা বিক্রি করছেন, ও 130 টাকা বিক্রি করছে। ভুল মানে কি? আপনারা তো এক জায়গায় ব্যবসা করছেন, ভুলটা ওর ভুল আমার ভুল না, এটা আবার কথা হলো না। একই জায়গায় মার্কেট করছেন, এর মতো সাধারণ মানুষের যেন কোনো লাভ হয় না। এবার আপনার কাছ থেকে 30 টাকা, ওর কাছ থেকে 25 টাকা, আর একজনের কাছ থেকে 40 টাকা, এটা যেন এক বাজারে না হয়। এটা একটুখানি ইয়ে করতে হবে। এটা কিন্তু এরপরে হলে তখন আমাদের দেখতে হবে। সেটা আমরা যাকে বলার বলি, আপনাদের কম ধরে তাহলে আমরাও কম বেচতে পারি। তুমি একই দাম নিয়ে তো তুমি কেউ ফেস্টিভ্যাল করে, তার জন্য ফেস্টিভ্যাল সাধারণ মানুষ খেতে পারছে না, ফেস্টিভ্যাল করছে। 80 টাকা ডিফারেন্স রাখছো কেন কেজিতে? শোনো, এই পরে থেকে তোমরা একটা রিকোয়েস্ট করে যাওয়া হলো যাতে করে কোনো রকম মানে মানুষের ইয়ে না হয়, সেটা দেখবে। এরপরে আমরাও দেখছি আর কি। যে আলুর দাম বেশি কেন তোমরা কাছে? আমি বললাম যেরকম কিনতে লাগছে ওরকমই না বেচবো। তার মধ্যে এক বস্তাতে যে হারে কাটা ফাটা বাইর করছে, তা আমাদের তো 30 বেচলে পরে লস হবে। এই জন্য আমরা 35ও বেচি, 32ও বেচি। কোনটা কি দাম আছে? আলু যেরকম গুদামে 2700-2800 টাকা আছে, তা আমরা 35 বেচি, 32 বেচি, লাস্টে 30ও বেচে দিচ্ছি, কেন কি খারাপ বেরোচ্ছে। তারপরে টমেটোর 65 টাকা, 70 টাকা পাইকারি, 80 টাকা বিক্রি হচ্ছে। লঙ্কা 90 টাকা, 100 টাকা কিলো আছে, আমরা 120 টাকা বেচছি। এরকমই সব কিছু। পটল 60 টাকা পাইকারি, 80 টাকা কিলো বিক্রি হচ্ছে। কি বললেন ওনারা বললেন তা ঠিক আছে, তোমরা বিল নিয়ে আসলে পরে আমাদেরকে দেখাও। ওনারা কি সন্তুষ্ট না? হ্যাঁ, ওনারা সন্তুষ্টই। বললো তাও তো দামটা একটু এরফেরে তো চলছে, ঠিক করে বেচো। নাম রঞ্জিত মণ্ডল। তেলাপিয়া মাছ নিয়মিত খেলে নাকি বিপদ, কি বলছে মৎস্য দপ্তর? আসুন শোনা যাক। মাছে ভাতে বাঙালির মাছেই পড়ল কোপ। সুস্বাদু তেলাপিয়া মাছ নিয়মিত খেলে হয় ক্যান্সার। এখন প্রায় অনেকের মুখে মুখে শোনা যাচ্ছে এই সাবধানবাণী। কিন্তু জানেন কি আসল সত্য? তুলনামূলক কম দাম ও সুস্বাদু হওয়ায় তেলাপিয়ার ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি তেলাপিয়া মাছ সম্পর্কে বিভ্রান্তিমূলক খবর প্রচার হচ্ছে হামেশাই। স্বাভাবিকভাবেই এই কারণে তেলাপিয়া মাছ কেনার থেকে পিছু হটছেন ক্রেতারা, এমনটাই জানাচ্ছেন মাছ বিক্রেতারা। কিন্তু বিষয়টি পুরোটাই যে আস্ত গুজব, রটনা, তা সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে অত্যধিক মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক মন্ত্রীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে বাঙালির অতি প্রিয় এই মাছের প্রসঙ্গ। সেখানেই গুজব উড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয় না। একেবারে ভিত্তিহীন যুক্তি। সাধারণ মানুষকে ভয় না করে এটি খাওয়ার আহ্বান জানান তিনি। মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকও একই কথা বলছেন। তিনি জানান, কেউ যদি এরকম ভয় পায় তাহলে সরাসরি মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মৎস্য দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, মাছটিকে পরীক্ষা করে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপরই মুখ্যমন্ত্রী জানান, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি। এছাড়াও চিকিৎসকরাও জানাচ্ছেন, তেলাপিয়া মাছে এমন কোনো উপাদান নেই যা শরীরে ক্যান্সার সৃষ্টি করে, বরং এই মাছ উপকারী। যেখানে পুষ্টিকর খাদ্য মাছ আছে সেখানে ক্যান্সার হতে পারে না। সুস্বাদু মাছ খেতেও যেমন ভালো তেমনি দামও কম। মৎস্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এহেন আশ্বাসবাণী পেয়ে হাসি ফুটেছে রাজ্যবাসীর এবং মৎস্যজীবীদের মুখেও। এবার বাজারে ফের এই মাছের চাহিদা বাড়বে বলে মনে করছেন মাছ বিক্রেতাদের একাংশ। না, তেলাপিয়া যেহেতু বর্ষাকাল না, তেলাপিয়া মাছ আসতেছে কম, কিন্তু তেলাপিয়া মাছ আসে, বাজারের চাহিদাটা কম নেই, মানুষ চায়। না না না, সেরকম আমাদের কাছে কোনো খবর নেই। এটা খেলে কি ক্যান্সার হয় সেটা বৈজ্ঞানিকরা যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন। কালকে মুখ্যমন্ত্রীও সেটা বলেছেন, তেলাপিয়া মাছে সেরকম ক্যান্সারের পরিমাণ নেই, মাছ খেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার নাম নিপু সাহা, সম্পাদক, সহ সম্পাদক, দিনবাজার হোলসেল মার্কেট। কালকে মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন, মৎস্য দপ্তরের পক্ষ থেকে মানুষের পক্ষে কি বার্তা থাকবে? একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এটা নির্ভয়ে খান, এখানে কোনো রকম অসুবিধা নেই, এই মাছের থেকে কোনো রকম বিপদের সম্ভাবনা নেই। অর্থাৎ আমরাও মৎস্য দপ্তরের পক্ষ থেকে সেই একই বার্তা মানুষদের দিতে চাই, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আমরা মৎস্য দপ্তর আপনাদের পাশে আছি, যদি কোনো সহায়তার দরকার হয় আপনারা সরাসরি আমাদের মৎস্য দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু শুনেছি এগুলো সম্পূর্ণ ভুয়ো, কোনো এগুলো সব বা এমনি ভাইরাল হচ্ছে, যেমন বার্ড ফ্লুটা যেটা হয়েছিল ওটা যেমন হয়েছিল ঠিক ওরকম, গুজবে কান দেবেন না, একদম না, ওটা কিচ্ছু না। এই মাছে কোনো রোগ ছড়াচ্ছে না? না না না। কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। কোনো নাম আর পরিচয়? আমার নাম সংহিতা গোস্বামী, আমি ডাক্তারি করি, আমি পাতকাটা কলোনিতে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মশালা। আসন্ন 21শে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইংয়ের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, জেলা যুব তৃণমূল সভাপতি সন্দীপ ছেত্রী, তপন বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় চন্দ্র প্রমুখ। দেবাংশু বলেন, এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীদের পাশাপাশি জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সবাই মিলিতভাবে বিজেপির বিভাজন রাজনীতির বিরুদ্ধে আন্দোলন সোশ্যাল মিডিয়াতেও চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।
না, আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মশালা ছিল আজকে, সামনে 21শে জুলাই। প্লাস জলপাইগুড়িতে এখনও অবধি কোনো সোশ্যাল মিডিয়ার আইটি সেল তৈরি হওয়ার পর থেকে কোনো কর্মশালা হয়নি, সেই উদ্দেশ্যে ছিল। ঘটনাচক্রে আজই উপনির্বাচনের ফলাফলও একই দিনে। তো আমাদের সেই সাকসেসফুলি প্রোগ্রাম হলো। আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা এসেছিলেন, জেলা সভাপতি ছিলেন, আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন, প্রত্যেকের নেতৃত্বে এখানে খুব ভালো প্রোগ্রাম হয়েছে। না না, কমিটি এখনও কিছু করা হয়নি। বিভিন্ন গ্রুপ, যারা সমর্থক গ্রুপ রয়েছে তারা প্রত্যেকে এক জায়গাতে এসেছিলেন। কমিটি আগামী দিনে তৈরি হবে এবং এখানে সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেকে একত্রিতভাবে আমরা বিজেপির যে বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও লড়াইটা আমরা বজায় রাখব। জলপাইগুড়ি শহরে নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বের। শনিবার এমন 6 জন অভিযুক্তের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের পাশাপাশি তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তারে সহযোগিতা করে যুব নেতৃত্ব। শুধু তাই নয়, নেশার কারবারিদের দৌরাত্ম্য আটকাতে আজ আবগারি দপ্তরেও আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দীপঙ্কর ঝা বলেন, জলপাইগুড়ি শহরের এমন অনেক পরিবারের সন্তান রয়েছে যারা নেশার প্রতি আসক্ত হচ্ছে। শহরের স্পার, আলি, একাধিক গলিসহ বিভিন্ন জায়গায় তারা নেশা করে বেড়াচ্ছে। এ নিয়ে সেই সব বাড়ির অভিভাবকরাও ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। অনেক কম বয়সের যুবকরা ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার প্রতি আসক্ত হচ্ছে। যুব সমাজকে বাঁচাতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। এই কাজ শুধু পুলিশের নয়, সমাজের প্রতিটি মানুষ ক্লাব মিলে যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে এই ব্যাধি থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে। নেশার টাকা জোগাড় করতেই অনেকেই বিপথে চালিত হচ্ছে, এমনকি চুরি করতেও দ্বিধা করছে না তারা। বাড়িতে এমন পরিস্থিতি তৈরি করেছে যে তারা দানিও পরিবারের সদস্যদের ওপর চড়াও হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার পাশাপাশি আবগারি দপ্তরেও আজ আবেদন জানানো হলো বলে তিনি জানিয়েছেন। আমাদের জলপাইগুড়ি শহরে স্পারে বলুন, অ্যালিতে বলুন এবং বিভিন্ন বস্তি এলাকায় বিভিন্ন গলিতে, অনাচে কানাচে, অন্ধকার গলিতে আপনারা দেখতে পাবেন বা আপনারা জানতে পারছেন জলপাইগুড়ি শহরে বহুত ফ্যামিলি দুর্ভোগে আছে এবং কষ্টে আছে। কি যে বাড়ির যে সন্তানরা সেই সব জায়গায় গিয়ে রাত্রিবেলা করে সেই সব শুকনা জাতীয় নেশা, ব্রাউন সুগার থেকে শুরু করে শুকনা জাতীয় নেশা করছে, ট্যাবলেটের নেশা করছে, যার জন্য সমাজটা এই জায়গায় চলে যাচ্ছে যে আজকের ডেটে আমরা যেরকম বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান, তার পাশাপাশি আমাদেরকে এখন বলতে বাধ্য হচ্ছে যে ব্রাউন সুগারকে উৎখাত করুন, জলপাইগুড়ি শহরের যুবককে বাঁচান। যে জলপাইগুড়ি শহরের যুবকদের বাঁচানোর জন্য কিছু পুলিশের পক্ষে একা তো সম্ভব নয়। পুলিশকে খালি জানালাম আমরা, তারা যেন ব্যাপারগুলো নজর দেয় এবং পুলিশের পাশাপাশি আমরা চাইছি যে বিভিন্ন গার্জিয়ান যারা আছে, বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ নিজের এলাকার থেকে শুরু বিভিন্ন জায়গায় এইসব জিনিসগুলোকে বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগুক এবং সমাজের যুবকগুলোকে বাঁচাক। বিভিন্ন বাড়িতে আপনারা আমাদের কাছে কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারবেন বাচ্চারা সেই ব্রাউন সুগারের নেশা টাকা পাচ্ছে না বলে তারা তার জন্য বাবা মাকে দাউ নিয়ে কোপাতে যাচ্ছে। তাই গার্জিয়ানগুলো তারা ঐতস্থিত হয়ে আছে, চুরি বেড়ে যাচ্ছে এই সব ব্রাউন সুগারের এই শুকনা জাতীয় নেশাগুলোর জন্য, যেটা অনেক দামি এবং সেই নেশা করতে গিয়ে তারা অনেক বাজে বাজে কাজে লিপ্ত হচ্ছে। ক্লাস 11-এ ভালো ভালো স্কুলের ছেলে মেয়েরা অবধি অ্যালিতে যাবেন, স্পারে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ওরা গ্রুপ করে নেশা করছে। সেই সব জায়গার থেকে রক্ষা করার, জলপাইগুড়ি শহরকে রক্ষা করার জন্য পুলিশের কাছে একটা আবেদন করলাম। আমরা এক্সাইজ দপ্তরে যাব, তাদেরকেও আবেদন করব এবং আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জলপাইগুড়ি সহজে বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন ভালো চিন্তাধারী মানুষ যারা জলপাইগুড়ি শহরে ভালো যায়, যারা আমরা তাই জলপাইগুড়ি শহরের উন্নয়ন হোক আমরা বলবো। তার পাশাপাশি বলবো জলপাইগুড়ি শহরের যুবকদের বাঁচান, জলপাইগুড়ি শহরকে বাঁচান। আপনাদের সবার কাছে করজোরে নিবেদন, এটাই আমার আবেদন। অ্যাকচুয়ালি গতকালকে পরেশ মিত্র কলোনি এলাকায় কিছু কমপ্লেন আসে, গার্জিয়ানরা আমার কাছে ফোন করে, আমাদের কাছে বারবার দরবার করে যে আমরা থানায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কোনো সুরাহা পাচ্ছি না, যে আমাদের সন্তানরা বাড়িতে এরকম অত্যাচার করছে, জিনিসপত্র চুরি করে নিচ্ছে, বাচ্চা আমাদেরকে দাউ দিয়ে কোপাতে আসছে, তো এর রক্ষা করো। তখন আমরা গিয়ে তাদেরকে দেখতে পাই যে তারা ওই যখন ধরতে গায়ে দেখি তারা বিভিন্ন চুরি, বিভিন্ন ইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কেউ টোটো চুরি করে, কেউ ছাগল চোর, এরকম অবস্থা দাঁড়া গেছে। তাই সেটা ধরতে গিয়ে দেখলাম আমরা 2-3 জনকে থানায় হ্যান্ডওভারও করেছি এবং বাকিদের তল্লাশি চলছে, যারা বিক্রি করে তাদের চলছে, তাদেরও নাম পাওয়া গেছে। দেখা যাক আগামী দিনে কী হয়। জলপাইগুড়ি স্টেশন চত্বরে কিছু আছে, পরে কিছু গৌশালার মোড়ের চত্বরে কিছু আছে, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পুলিশ লাইন অনেক জায়গায় আছে,
যেগুলা মানে অনুমানিক আপনার বলা মুশকিল, কেন এগুলা মানে বিভিন্নভাবে আগে যেরকম পুরানা মুখ ছিল বিক্রি করতো, সেই পিছন থেকে এখন নতুন মুখ এসে বিক্রি করছে। সেই নতুন মুখকে শুধু পুলিশের একা পক্ষে সম্ভব না, সমাজপ্রেমী মানুষ যারা আছে, জলপাইগুড়ি শহরবাসী যারা আছে, সবাইকে মিলে বলবো এটাকে উঠে পড়ে লাগতে। আইন যেহেতু হাতে নেওয়া যায় না, তাই আইনকে হাতে না নিয়ে বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা, আমার কিছু কিছু গার্জিয়ান আছে, কিছু কিছু পরিবার আছে যারা মনে করুন বাচ্চাকে রিহ্যাব সেন্টারে রাখার তাদের ক্ষমতা নাই, তো তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করে সেসব বাচ্চাদের ভালো করার চেষ্টা করার জন্য এগিয়ে আসার জন্য বলবো। হ্যাঁ, এখানে 6জন ব্যক্তির নাম দেওয়া হয়েছে যারা মনে করেন চুরির সঙ্গে যুক্ত, যাদেরকে পাওয়া গেছে চুরি এবং তারা বিক্রিও করে। তো সেই 6 জনের মধ্যে তাদেরকে একটু দেখে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করার জন্য সেটাই আবেদন করে। হ্যাঁ, জলপাইগুড়ি হ্যাঁ আমের দোকান ঠেলা করে আম বিক্রি করে, ওটার আড়ালে আপনি ব্যবসাটা চালাচ্ছে। কেউ মনে করেন বাইকে করে ঘুরতে যাওয়ার নাম করে সে বাইকের ডিগিতে নিয়ে যাচ্ছে, যেখানে বাইকের যে রেঞ্জ ফেঞ্জ রাখে সেই সব জায়গায় বাক্সের মধ্যে মালটা রাখছে, এখানে ব্রাউন সুগার রাখছে, নিয়ে এরা বিক্রি করছে। যাতে এবার পুলিশ তো চেষ্টা করে যাচ্ছে, পুলিশ তো করছে না তা না, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে পুলিশ ড্রাগস নিয়ে একটা আন্দোলনও করেছিল, কিন্তু পুলিশের পক্ষে একা সম্ভব না, সবাইকে মিলে এটা সহযোগিতা করতে হবে। আমি দীপঙ্কর ঝা, জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব সহসভাপতি। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। কবে এই আবহাওয়ার পরিবর্তন হবে সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এই সপ্তাহ জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ 4 জেলায়। এই পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবারও চলছে টানা ভারী বৃষ্টিপাত, যার জেরে ফুঁসছে তিস্তাসহ লিস, ঘিস, ডায়না এবং অন্যান্য শাখা নদীগুলি। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের 4টি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় আজও লাল সতর্কতা জারি। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে 31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তা নদীর দমনির সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা অব্যাহত। এর প্রভাবে পার্বত্য সংলগ্ন এলাকায় প্লাবন, পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা এবং যখন তখন হরপাবান আসার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে বারংবার এলাকাবাসীদের সাবধান এবং সতর্ক করা হচ্ছে নিরাপদ আশ্রয়ে থাকবার জন্য। এছাড়াও কন্ট্রোল রুম মারফত নজরদারি চালানো হচ্ছে বন্যা পরিস্থিতির ওপর। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রশাসনের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। জলপাইগুড়িতে জলে বিপন্ন পরিবারগুলিকে প্রশাসনের তরফে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 6টায় জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় 2173.85 কিউমেক জল ছাড়া হয়েছে। এদিকে সমতল এবং পাহাড়ের ভারী বৃষ্টিপাতে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। ক্রমশ চাপ বাড়ছে তিস্তাতে, ফলত দফায় দফায় ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজের জল। এর ফলেও তিস্তার জল খানিকটা হলেও বাড়ছে। সব মিলে স্পর্শকাতর পরিস্থিতিতে দিনযাপন করতে হচ্ছে উত্তরবঙ্গবাসীদের। তবে সম্প্রতি স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে আগামী 1 সপ্তাহে বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকেও কমে যাবে বৃষ্টির পরিমাণ। আগামী 7 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তরের আধিকারিকগণ। উত্তরবঙ্গের সবকটা নদী হাই ফ্লো যাচ্ছে, কেন কি কন্টিনিউয়াস গত 1 মাস ধরে রেনফল এবং ভারী বর্ষার জন্য প্রত্যেকটা নদী হাই ফ্লো যাচ্ছে। যেমন তিস্তা থেকে শুরু করে মহানন্দা থেকে শুরু করে তিস্তা, তারপরে রায়ডাক, গদাধর, শঙ্কর সবকটাই হাই ফ্লো যাচ্ছে। অনেকগুলি জায়গায় আমাদের ড্যামেজ হয়েছে। আমরা প্রায় 100-র উপরে ড্যামেজের সংখ্যা আছে। আমরা 50%-এর বেশি টেক আপ করে ফেলেছি। জলের ফ্লো বেশি থাকাতে কাজের প্রোগ্রেস আশানুরূপ হচ্ছে না। আমাদের ফুল টিম ব্যাটেল ফিল্ডের মতো, মিলিটারি ব্যাটেল ফিল্ডের মতো, কমব্যাট ফিল্ডের মতো লড়ে যাচ্ছে। বিশেষ করে ফিল্ডে যারা থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, তারা দিনরাত লড়াই করে যাচ্ছে। তবুও আশানুরূপ প্রোগ্রেস হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সমস্যা অনেক জায়গায় রয়েছে, যেমন বিশেষ ক্ষতিগ্রস্ত, বিশেষ অ্যাফেক্টেড হয়েছে তুফানগঞ্জে লাঙ্গলগ্রাম, ফেরসাবাড়ি, এগুলো সব রায়ডাক 1-এর উপরে। তেমনিভাবে আছে তুফানগঞ্জ 1 ব্লকের উপরে আছে
দেওচারাই, জাগির চিলাখানা, এইসব জায়গাগুলো আমরা কাজ শুরু হয়ে গেছে। এমনি ময়নাগুড়ির উপরে বাকালিতে পরপর 7টা স্পার আছে, তার মধ্যে একটার পর একটা স্পার এফেক্ট হচ্ছে তিস্তা হাই ফ্লোয়ের জন্য। একটা একটু ঠিক করছি বা ঠেকানোর চেষ্টা করছি, পরেরটা এফেক্ট হয়ে গেল। সেগুলো সবকটাই কাজ শুরু হয়েছে। আমরা 4-5টা কাজে 100 নম্বর, 185 নম্বর, 200 নম্বর, ওর পিছনে একটা ওর ডাউনে একটা হেলা পাখি এমএমএট আছে, সেখানে 10 নম্বর, সবকটা বাঁধেই আমরা এই স্পারেই আমরা কাজ টেক আপ করেছি। কাজের প্রোগ্রেস হচ্ছে। বোল্ডারের একটু স্ক্যারসিটি থাকে, প্লাস রাস্তাও খারাপ আছে। বর্ষাকালে বোল্ডার অ্যাভেলেবিলিটি একটু কম, স্টক বোল্ডার ছাড়া। নদীর মধ্যে তো সবই তো জল, ফরেস্টের মধ্যেও ঢোকা যাচ্ছে না, সেইখানে একটু স্ক্যারসিটি তো রয়েছে। এছাড়া সবকটাতেই চলছে, সবকটাতেই, কিন্তু ফ্লোটা বেশি থাকার ফলে আশানুরূপ প্রোগ্রেস হচ্ছে না। ফ্লোটা বেশি থাকলে আমরা কাজ করতে পারি না, একটুখানি নামার সুযোগই পাচ্ছে না। মানে ক্রমাগত অতিবৃষ্টির ফলে ক্রমাগত হাই ফ্লো যাচ্ছে। গত 1 মাস ধরে তিস্তাতে 2 থেকে 2,500, 3,000, আজকে 3,000 পার করে গেছে, এই ফ্লো রয়েছে। সেখানে কোথায় সামাল দেব, কোন দিকে শুরু করব, কোথায় হাত লাগাবো, তার খুব অসুবিধা হচ্ছে একটু। মানে জল কমলে তাহলে কাজ সম্পূর্ণ হবে? জল কমলে কাজে দ্রুত বাড়বে, আমরা কবজায় নিয়ে আসতে পারবো নদীকে, মানে আমাদের কাজগুলোকে আরও গোছাতে পারবো। প্রথমে অস্বাভাবিক গরম এবং এখন লাগাতার বৃষ্টি, যার ফলে চিন্তায় ডুয়ার্সের চা চাষিরা। লাগাতার ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। এই অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পে। কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল চায়ের উৎপাদন, কিন্তু এখন আবার লাগাতার বৃষ্টিতে চা পাতায় স্বাদ সেভাবে আসছে না। ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের। ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ডুয়ার্সের চা শিল্প। কি হবে সুস্বাদু চায়ের ভবিষ্যৎ, তা নিয়ে উঠছে প্রশ্ন। একসময় অনাবৃষ্টির কারণে চা শ্রমিকরা চিন্তার মুখে পড়েছিলেন, তবে বৃষ্টি শুরু হতেই খানিক হাসি ফুটেছিল মুখে। ভেবেছিলেন এবার বুঝি কচি সবুজ চা পাতায় ভরে উঠবে বাগান। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তরের আবহাওয়ায় আমূল পরিবর্তন এসে যাওয়ায় একটানা অতি বৃষ্টির জেরে সুস্বাদু চায়ের উৎপাদনে ক্রমশই ভাটা দেখা দিচ্ছে। নাগারে বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হচ্ছে তরাই ডুয়ার্সের বহু চা বাগান। অনাবৃষ্টির ফলে ফার্স্ট ক্লাস চায়ের উৎপাদনও যে কমতে চলেছে তা চা মহল আগেই টের পেয়েছিল। প্রতিটি বাগানেই কমছিল উৎপাদিত পাতার পরিমাণ। মরশুম ভিত্তিক উৎপাদনের স্বাদ এবং গন্ধের নিরিখে ফার্স্ট ফ্ল্যাশের কদর বেশি। আবহাওয়ার খামখেয়ালিপনাতে ফার্স্ট ফ্ল্যাশের এই ক্ষতি বলে দাবি চা শিল্পের সঙ্গে যুক্তদের। অন্যদিকে সেকেন্ড ফ্ল্যাশের শুরুটা ভালো হলেও বর্তমানে উত্তরবঙ্গের চা মহল্লায় নাগারে বৃষ্টি চলছে, ফলে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চা পাতার। সেই পরিস্থিতিতে কবে আবহাওয়া স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে ডুয়ার্সের চা বাগান কর্তৃপক্ষ। চা পাতার এখন তো বৃষ্টি জল মধ্যে হয় না, তো এখন চা পাতা কম, চা পাতা কম, রোদও লাগে বৃষ্টিও লাগে, তাতে চা পাতা ভালো হয়। তাতে চা পাতা ভালো হয়। এখন কেন কম কেন? এখন তো বৃষ্টির জন্য কমে গেছে চা পাতা, এত বৃষ্টির জন্য। আর আগে রোদে, আগে তো রোদ থাকতো, তাহলে রোদ বৃষ্টি দুইটাই হলে ভালো পাতা হয়। চা পাতা কম হচ্ছে এখন। এখন চা পাতা কম হচ্ছে। আপনার নাম? সারদা মুর্মু। বৃষ্টির কারণে, বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে চা গাছ মাটি ভিজা থাকে, পাতা ভালো হয় না, পাতার কোয়ালিটি একটু মানে খারাপের দিকে যায় আর কি। আর মাটি মানে ওই জন্য রৌদ্র বৃষ্টি দুইটার দরকার হয়, তাহলে চা ভালো হবে। রৌদ্র বৃষ্টি দুইটা হলে চা ভালো হয়। ফার্স্ট ক্লাস কেমন চা উৎপাদন হয়েছে? না, ফার্স্ট ক্লাস তো ভালো হয়। ফার্স্ট ক্লাস এই বছর কেমন উৎপাদন হয়েছে? না, উৎপাদন ভালো হয়েছে। আমাদের তো প্রথম রাউন্ড মানে ওই হাত টিপে মানে ওইটা ঘুরান নমুনা বলি, তো নমুনা হিসাবে ওইটা ভালো আসছে, পাতার কোয়ালিটিটা ভালো ছিল আর কি। এটা বৃষ্টির কারণে কি সমস্যা? হ্যাঁ, বৃষ্টির কারণে একটু সমস্যা। বৃষ্টি যদি কমে যায়, রৌদ্র বৃষ্টি হলে আবার ভালো হবে। লাগাতার কাছে একতরফা যদি বৃষ্টি হলে ক্ষতি আছে। সবই বাগানের এখানে বর্তমানে চায়ের পরিস্থিতি একটু খারাপই আছে, কারণ একসময় দেখেন ফার্স্ট ফ্ল্যাশে অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদ, যার জন্য ফার্স্ট ফ্ল্যাশে মার খেয়ে গেছে। আচ্ছা, এবার সেকেন্ড ফ্ল্যাশে ধরেন এই অতিরিক্ত বৃষ্টি, রোদ নেই, যার জন্য এটাতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছে। হয়তো হচ্ছে কিছু চা পাতা ক্লিনলি কিছু হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি হিসাবে একটু কম হচ্ছে। এবং জানি না পরবর্তীতে যদি রোদটা ঠিক থাকে, যদি রোদ বৃষ্টি, এটা তো ন্যাচারাল ওয়েদারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত,
যদি এটাকে এইভাবে থাকে এবং রোদ যদি হয় তাহলে হয়তো আবার কোনো জায়গায় পুনরায় আবার ফিরে আসতে পারবে। এটাই আশা রাখছি, এই আশা নিয়েই তো চলছি আমরা। আমিও চা বাগানের সঙ্গে জড়িত, অ্যাডমিনিস্ট্রেশনেই আছি বহুদিন ধরেই, বহু বছর ধরে আছি। সুতরাং আমার যেটুকু ধারণা আর কি, ডুয়ার্সের সবই একই অবস্থা, সব বাগানেই কিছু কম বেশি হচ্ছে, পাতি চলছে এই সম্বন্ধে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এক অসহায় ব্যক্তিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করল মংপং পুলিশ। গত কয়েকদিন যাবৎ কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দূরে একটি ঘরের মধ্যে পড়েছিল এক ব্যক্তি। খবর পেয়ে শনিবার সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মংপং পুলিশ আধিকারিকেরা। এরপর পুলিশ গাড়ি করেই ওই ব্যক্তিকে নিয়ে আসে চিকিৎসার জন্য ওদলাবাড়ি হাসপাতালে। মংপং পুলিশকে সহযোগিতা করেন ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি। এদিন ওই ব্যক্তিকে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকেরা ওই ব্যক্তির চিকিৎসা করেন, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ওই ব্যক্তিকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি বলেন, আজ মংপং পুলিশ খুব ভালো কাজ করেছে। অসহায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে তার চিকিৎসা চলছে। রাজু নেপালি বলেন, ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও ঠিকঠাক জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি এলাকায়। বাড়িতে এক দাদাও রয়েছে এবং ওই ব্যক্তির বিবাহিত এক মেয়েও রয়েছে। তবে বাড়ির লোক ওই ব্যক্তিকে নিতে অস্বীকার করেছে। তাই আমরা পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির বাড়ি যাব। সুস্থ হয়ে যাতে ওই ব্যক্তি নিজের বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করছি। কী কারণে ওই ব্যক্তি মংপং এলাকায় কয়েকদিন ধরে পড়ে রয়েছেন তাও খতিয়ে দেখছে মংপং পুলিশ। মংপং পুলিশ ওইখান থেকে ইমিডিয়েটলি ওকে রিকভার করে ওদলাবাড়ি হসপিটাল নিয়ে আসছে। অবস্থা খারাপ আছে। এডিসিপি যে পুলিশ ক্যাম্প থেকে পুলিশ নিয়ে আসছে, পুলিশ খুব ভালো কাজ করছে। টাইম লেট হয়ে গেছে, কিন্তু বড় কথা এটা কি যে ফ্যামিলি ভিতরে মেম্বার আছে বুড়া হয়ে গেছে বাস ডিনাই, এইটাই ওকে ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে হবে। এটা নিয়ে কি অ্যাওয়ারনেস করবেন আপনারা? অ্যাওয়ারনেস তো কি করবো, বাড়িকে বলতে হবে, এটা কাউন্সিলিং করতে হবে। তো ওর বাবা বাবা আছে, ও শিলিগুড়ি শান্তি নার্সিংহোম কাছাকাছি। আপনারা খোঁজ খবর নেবেন আজকে করব, তারপরে পুলিশ সহায়তা নিয়ে হ্যান্ড ওভার করতে হবে বাড়িতে। আপনার নাম? রাজু নেপালি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। শনিবার জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে বিপত্তারিণী পুজো দিলেন ভক্তরা। এদিন সকাল থেকেই মা বিপত্তারিণীর পুজো শুরু হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এখানে। পুজো দিতে আসা এক ভক্ত বলেন, প্রতিবারই পুজো দিতে আসি, এবারেও এসেছি। সংসারের সুখ শান্তির পাশাপাশি সকলের মঙ্গল কামনায় পুজো দিতে আসা। এ বিষয়ে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ির পুরোহিত জনার্দন চক্রবর্তী বলেন, বিপদের হাত থেকে মুক্তি পেতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে বিপত্তারিণী মায়ের পুজো অনুষ্ঠিত হয় এখানে। এই পুজোটা আমাদের সাধারণত হয় রথ দ্বিতীয়ার পরে যে শনি মঙ্গলবার আমরা পাই, সেই শনি মঙ্গলবারে এই পুজোটা হয়। প্রতিবছর এই পুজোটা হয়, এবং প্রচুর ভক্তদের সমাগম হয়। ভক্তরা পূজাদের সন্তুষ্ট হন, ব্রাহ্মণরা পরিশ্রম করে সবাই সাথে মিলেমিশে পূজাটা সমর্পণ করেন। এই সাথে কমিটির যারা আছে তারাও আমাদের সাথে সহায়তা করে নিয়ে পরিপূর্ণভাবে আমাদের এই পূজাটা খুব নিষ্ঠা হবে এবং সময় মতো। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যর জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করল জলপাইগুড়ি পৌরসভা এবং ভানুভক্ত উদযাপন কমিটি। নেপালি ভাষায় তার গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। জলপাইগুড়ি শহরে নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানা ও আবগারি দপ্তরে আবেদন জানানোর পাশাপাশি নেশা বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।